গত ক্লাসে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস বের করেছিলাম এবং টোটাল লোড, ডেড লোড, লাইভ লোড এবং টোটাল লোড এগুলো আমরা বের করা শিখেছিলাম, রাইট? সো আজকে আমরা দেখব মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা স্ল্যাবের ডিজাইন আর একটা বিমের ডিজাইন আসলে সিমিলার, একই। একটা বিমের ডিজাইন হচ্ছে একটা স্ল্যাবের ডিজাইন হচ্ছে একটা 12 ইঞ্চি ওয়াইড অ্যান্ড স্ল্যাব থিকনেসের সমান একটা বিমের ডিজাইন। সো বিম ডিজাইনে আমরা যেরকম বিমের হাইট বা ডেপথ, তারপরে আগে হাইট বের করতাম, বিমের হাইট, এখানে স্ল্যাবের থিকনেস, তারপর লোড ক্যালকুলেশন এবং তারপর মোমেন্ট ক্যালকুলেশন, এভাবেই কিন্তু আমরা ডিজাইনটা করতাম। সো অ্যাজ ইউজুয়াল এখানে আমরা সেভাবেই করব, মোমেন্ট ক্যালকুলেশন, তারপরে আসবে কি ডেপথ চেক, তারপর হচ্ছে স্টিল ক্যালকুলেশন। সো এখন আমরা আমাদের যে স্ল্যাব ছিল, আমাদের স্ল্যাবের দুইটা প্যানেল ছিল বা দুইটা স্প্যান ছিল। আমাদেরকে যে কোনো একটা স্প্যান ডিজাইন করতে বলা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের আমরা যে অঙ্কটা করছি এখানে দুইটা প্যানেল আসলে সেম, সো যে কোনো একটা প্যানেল আসলে ডিজাইন করলে আর একটা প্যানেল অটোমেটিক ডিজাইন হয়ে যাচ্ছে। সো আমরা যে কোনো একটা প্যানেল এখন ডিজাইন করব এবং তার জন্য আমাদের সবার আগে দরকার হচ্ছে মোমেন্ট। ওকে, সো মোমেন্ট বের করার জন্য আবার আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এসিআই, মোমেন্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, সো হোয়াট ইজ মোমেন্ট কোএফিসিয়েন্ট? যেমন আমরা জানি যে যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম থাকে, ঠিক আছে, এবং তার উপরে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল থাকে, ঠিক আছে, সো ধরেন যে লোডের ইন্টেন্সিটি হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, ইন্টেন্সিটি শব্দের অর্থ হচ্ছে যে মানে পরিমাণ, দ্যাট মিনস ধরেন যে কথার কথা এটা হচ্ছে 10 কিপস আর ফিট। ঠিক আছে, তাহলে এখানে এই 10টা হচ্ছে ইন্টেন্সিটি, বলা হয় একে লোড ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ ইউডিএল। সো যাই হোক, আর এই স্প্যানটা যদি এল হয় তাহলে আমরা সবাই জানি যে এই সিম্পলি সাপোর্টেড বিমের আর কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়? এটা হচ্ছে 2 ডিগ্রি একটা কার্ভ হয়, তাই না? একটা 2 ডিগ্রি কার্ভ হয়, তাই তো? এবং শুধু তাই না, আমরা এটাও জানি যে এখানে যে হাইয়েস্ট পজিটিভ মোমেন্ট আসে তার পরিমাণটা হচ্ছে কত বলেন? ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের পরিমাণটা কত আসে? হ্যাঁ বলেন। আচ্ছা, এক্স্যাক্টলি এটা হবে হচ্ছে WL স্কয়ার ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্টের সঙ্গে যদি আমরা লোড এবং স্প্যানের স্কয়ারকে গুণ করি তাহলে কিন্তু আমরা মোমেন্ট পাই, তাই না? এটা যে শুধুমাত্র ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট হবে তাই না, এটা অন্য কোনো যে কোনো মোমেন্টের ক্ষেত্রেও তাই, বা ধরেন যে নেগেটিভ মোমেন্ট, মানে যে কোনো মোমেন্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লোড ইনটু স্প্যানের স্কয়ার। সো এই কনসেপ্টটা এখন আমরা কাজে লাগাবো। ওকে, নিলসন স্যারের 15th এডিশনের বইয়ের পেজ নাম্বার 364। ঠিক আছে, এখানে একটা ফিগার আছে, এখানে 4টা ফিগার আছে। ঠিক আছে, প্রথম 3টা ফিগার আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফিগারের ক্যাপশনটা আমরা দেখি, সামারি অফ এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট। ফিগার নাম্বার এ, বিমস উইথ মোর দেন 2 স্প্যানস, অর্থাৎ যে সমস্ত বিমে 2টা স্প্যান থেকে বেশি স্প্যান থাকে, 3টা 4টা বা তার থেকে বেশি। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস, এই যে এখানে বিম আছে, এর সাপোর্ট হচ্ছে কলাম এবং এইদিকে আরো স্প্যান আছে, অর্থাৎ 2 এর অধিক স্প্যান যদি থাকে তাহলে বিম ডিজাইন করার সময় কিন্তু আমরা
মোমেন্টগুলো এখান থেকে নিব। এবং যেহেতু বিম ডিজাইন এবং স্ল্যাব ডিজাইন সিমিলার, সো আমরা কিন্তু এই কোএফিসিয়েন্টগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে। নাম্বার বি, বিমস উইথ টু স্প্যানস অনলি। এটা হচ্ছে যদি একটা বিমের শুধুমাত্র দুইটা স্প্যান থাকে তাহলে আমরা কোএফিসিয়েন্টগুলো এখান থেকে নিব। নাম্বার সি, স্ল্যাবস উইথ স্প্যানস নট এক্সিডিং 10 ফিট। যে সমস্ত স্ল্যাবের স্প্যান 10 ফিটকে অতিক্রম করে না, দ্যাট মিনস 10 ফিট বা তার থেকে কম স্প্যান যদি হয়, তাহলে আমরা কোএফিসিয়েন্ট গুলো নিব এই যে এইগুলা, ফিগার নাম্বার সি। আর ফিগার নাম্বার ডি দরকার নাই, এটা অন্য কেস, এটা আমাদের এখন নট নেসেসারি। সো আমরা ফিগার এ বি সি এই তিনটা ফিগার আমরা ইউজ করব। ঠিক আছে। সো আমাদের যে স্ল্যাব ছিল সেখানে স্ল্যাবের স্প্যান লেন্থ কত ছিল? স্প্যান লেন্থ ছিল 15 ফিট স্যার, 15 ফিট। হ্যাঁ 15 ফিট, 15 ফিট। তার মানে সেটা 10 ফিট থেকে বেশি, তার মানে অবশ্যই সি নাম্বার ফিগার আমাদের জন্য না। আচ্ছা, আমাদের স্ল্যাবে তাহলে স্প্যান ছিল কতগুলা? মাত্র দুইটা, তাই না? দুইটা স্প্যান ছিল, তার মানে অবশ্যই আমাদের এই যে বি নাম্বার ফিগার। যদি পরীক্ষাতে এরকম থাকে যে 4-5টা স্প্যান আমি দিয়ে দিলাম এবং দেখা যাচ্ছে যে কোনো একটা স্প্যান আমি ডিজাইন করতে বললাম, সেক্ষেত্রে কিন্তু ফিগার নাম্বার এ হবে। ওকে, সো ফিগার নাম্বার বি তে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট তিনটা কেস আছে: ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড, স্প্যান্ড্রেল এবং কলাম। যদি কোনো একটা বিমের ডিসকন্টিনিউয়াস প্রান্ত আনরেস্ট্রেন্ড থাকে, আনরেস্ট্রেন্ড শব্দের অর্থ হচ্ছে সিম্পলি সাপোর্টেড। ঠিক আছে। or we can say that if the discontinuous edge of a slab or beam simply rests on its supports, অর্থাৎ সিম্পলি সাপোর্টেড থাকে, তাহলে আমরা এই যে ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড এর পাশে যে কোএফিসিয়েন্ট গুলো আছে আমরা এগুলো ব্যবহার করব। যেমন আমরা জানি যে সিম্পলি সাপোর্টেড হইলে কিন্তু দুইটা কর্নারে মোমেন্ট জিরো হয়, তাই না? এখানে এবং এইখানে মোমেন্ট জিরো হবে, তাই দেখেন এই যে এখানে জিরো, এখানে জিরো। আবার এই স্প্যানটার ক্ষেত্রে পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট কত? 1/11। ঠিক আছে। অর্থাৎ ওই যে এই পাশে জিরো হবে, মাঝখানে আসবে পজিটিভ, আবার সাপোর্টে আসবে নেগেটিভ মোমেন্ট। এটা আমি আগের ক্লাসে আমি ডায়াগ্রাম এঁকে দেখাইছিলাম। সো ইন্টেরিয়র সাপোর্টে যে নেগেটিভ মোমেন্ট আসবে তার কোএফিসিয়েন্ট কত? 1/9। ঠিক আছে। আবার এই প্যানেলেও সেম, 1/9, 1/11, 0। কিন্তু আমাদের কিন্তু ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড না, আমাদের কি? আমাদের কিন্তু এটা বিল্ট ইন্টিগ্রাল অথবা মনোলিথিক সাপোর্ট। বা আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো কলাম ছিল না, তাই না? আমাদের ছিল একটা স্ল্যাব এবং স্ল্যাবকে সাপোর্ট দিচ্ছিল কে? বিম, তাই তো নাকি? স্ল্যাবকে সাপোর্ট দিচ্ছিল বিম। জি স্যার। সো বিম বলতে আমরা বুঝবো হচ্ছে স্প্যান্ড্রেল। ঠিক আছে। হ্যাঁ, স্প্যান্ড্রেল বিম, অর্থাৎ স্প্যান্ড্রেল মানে হচ্ছে যে যদি কোনো একটা স্ল্যাবের সাপোর্ট বিম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো হবে অনেকটা এরকম 1/24। অর্থাৎ যদি যেহেতু বিম এবং যেহেতু ফিক্সড সাপোর্ট, তার মানে কি এখানেও মোমেন্ট আসবে, এখানেও, এখানেও, অর্থাৎ তিনটা সাপোর্টেই নেগেটিভ মোমেন্ট আসবে এবং মিড স্প্যানে আসবে পজিটিভ মোমেন্ট, এবং তার কোএফিসিয়েন্ট গুলো হবে এরকম 1/24, 1/14, 1/9, এইদিকেও সেম। এবং যদি বিমের সাপোর্ট যদি কলাম হয়ে থাকে সেক্ষেত্রে বিমের এক্সটেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট আসবে 1/16, মিড স্প্যানে 1/14, ইন্টেরিয়র সাপোর্টে 1/9 এবং এদিকেও সেম। ঠিক আছে। তাহলে স্প্যান্ড্রেল দ্বারা আমরা কি বুঝবো? যদি স্ল্যাবের সাপোর্ট বিমের সঙ্গে হয় বা বিমটা যদি সাপোর্ট হিসেবে কাজ করে এবং যদি বিমটা বিল্ট ইন্টিগ্রাল হয়, তাহলে আমরা এই যে স্প্যান্ড্রেল বরাবর যেগুলো আছে আমরা এগুলো নিব। যদি বিমের সাপোর্ট কলাম হয় তখন আমরা নিব এগুলা। ঠিক আছে। সো এখন আমাদের ক্ষেত্রে তাহলে কোনটা নিতে হবে? স্প্যান্ড্রেল বরাবর যে মানগুলো আছে এগুলো নিতে হবে। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্যানেলের ক্ষেত্রে কিন্তু কোএফিসিয়েন্ট গুলো সেম। দেখেন এক্সটেরিয়র সাপোর্টে হচ্ছে 1/24, মিড স্প্যানে 1/14, আবার ইন্টেরিয়র সাপোর্টে কত? 1/9।
তাহলে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো এখন ব্যবহার করব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার যে ফার্স্টে আমরা বলছিলেন যে যদি স্প্যান 10 ফিট থেকে বড় হয় তাহলে আমরা কাউন্ট করব হলো সি নাম্বারটা, আর স্প্যান যদি 10 থেকে কম হয় তাহলে আমরা এ নাম্বারের ফিগারটা নো নো কাউন্ট করব। নো 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 সি নাম্বার ফিগারের ক্যাপশন দেখেন, স্ল্যাবস উইথ স্প্যানস নট এক্সিডিং 10 ফিট। এর অর্থ কি 10 ফিটকে অতিক্রম না করে, দ্যাট মিন্স 10 ফিট বা তার থেকে কম। ঠিক আছে, ও 10 সরি, ফিটের 10 ফিট কম থেকে হলে কইলে আমরা সি। বি, সেটাই এই সি। সি আর 10 রাইট। ফিট অতিক্রম করলে এ। এ অথবা বি, স্প্যানের উপর ভিত্তি করে কতগুলো স্প্যান আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, তারপরে আপনি বলতে কয়েকটা দিয়ে দেন, ওখান থেকে একটা ডিফাইন করতে বলেন যে এই স্পানটা করো, সেক্ষেত্রে ওই 4-5টা ভিতর থেকে যদি একটা স্পান ওই 10 ফিট ক্রস করে হয় সেক্ষেত্রে ওই আমরা এ অথবা সি করব। হ্যাঁ অর্থাৎ আমরা যে স্প্যানটা ডিজাইন করছি যদি সেইটা 10 ফিট থেকে বেশি হয় তাহলে অবশ্যই আমরা এ অথবা বি ইউজ করব। ঠিক আছে, ওকে তো যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন যে সাপোজ আমি বেশ কয়েকটা স্প্যান আমি ড্র করে দিলাম, যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা স্ল্যাব, প্রত্যেকটা এক একটা সাপোর্ট। ঠিক আছে, সো এখানে কতগুলো স্প্যান আছে, 1 2 3 4, চারটা স্প্যান। আমি বললাম যে ঠিক আছে প্যানেল বি ডিজাইন করো, ডিজাইন দ্য প্যানেল বি, বা হ্যাঁ আমি বললাম প্যানেল বি। তাহলে প্যানেল বিটা কেমন, একটা ইন্টেরিয়র প্যানেল, তাই তো? সেক্ষেত্রে কিন্তু আমরা তখন ব্যবহার করব কোনটা, এই যে এইটা, এই যে ফিগার নাম্বার এ এবং এর এই যে এই যে এইটা হচ্ছে একটা ইন্টেরিয়র প্যানেল, একটা টিপিক্যাল ইন্টেরিয়র প্যানেল। আবার যদি কিন্তু কোনো সেক্ষেত্রে লেন্থটা ভ্যারি করবে না, যে ওটা যদি আমার লেন্থটা দেওয়া থাকে যে ওইটা 12 ফিট একটা স্প্যানটার লেন্থ 12 ফিট। হ্যাঁ তো 12 ফিট হলো, সমস্যা কি তাতে? কোএফিসিয়েন্ট গুলো হবে এগুলা, ঠিক আছে, এগুলো হবে হচ্ছে ওকে কোএফিসিয়েন্ট। আর যদি আমি এক্সটেরিয়র কোনো প্যানেল ডিজাইন করতে বলি তখন কি, তখন হচ্ছে কোএফিসিয়েন্ট হবে এগুলা। ঠিক আছে, 1/4 আর 1, হ্যাঁ। সো ঠিক আছে, তাহলে আমরা এখন ব্যবহার করব হচ্ছে 1/24 এক্সটেরিয়র সাপোর্টে, মিড স্প্যান 1/14, ইন্টেরিয়র সাপোর্ট 1/9। আচ্ছা, এই যে ইন্টেরিয়র সাপোর্টে আমরা দেখতে পাচ্ছি 1/9, মিড স্প্যানে 1/14, এক্সটেরিয়র সাপোর্টে 1/24। এখানে মাইনাস দ্বারা আমি বোঝাচ্ছি যে সাপোর্টে সবসময় নেগেটিভ মোমেন্ট হয়, বাট এটা না দিলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে এই মাইনাস কিন্তু এখানে আসে নাই, আর এটা না দিলেও হবে। ওকে, তাহলে এই যে কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লোড ইনটু স্প্যানের স্কয়ার, আমরা এইভাবে মোমেন্ট পেয়ে থাকি। এখানেও সেম, কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লোড ইনটু স্প্যানের বা ক্লিয়ার স্প্যানের স্কয়ার। এভাবে আমরা তিনটা জায়গাতে তিন রকম মোমেন্ট পেলাম, কিপস ইনটু ফিট এককে। সো এরপর আমাদের কাজ হচ্ছে আমরা ডেপথ চেক করব। ঠিক আছে, ডেপথ চেক। সো ডেপথ চেকের আমরা ফর্মুলা জানি, এইটা এটা হচ্ছে আমাদের ইউএসডি মেথডের আর কি মেইন ফর্মুলা। এটাকে অনেক সময় ডিজাইন ফর্মুলা বলা হয়ে থাকে। সো এই ফর্মুলাতে আমাদেরকে এখন মানগুলা বসাতে হবে, যেমন আলটিমেট মোমেন্ট এমইউ, এটা হবে হচ্ছে আমরা একটা স্ল্যাবে যে মোমেন্ট গুলা পাবো তাদের মধ্যে যে ম্যাক্সিমাম মোমেন্ট সেইটা হবে। যদি এখানে 2 রকম মোমেন্ট আসতো তাহলে যেটা ম্যাক্সিমাম তাই, যদি 4 রকম আসতো তাহলে 4টার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা। কারণ কি, কারণ ডেপথ চেক মানে হচ্ছে আমরা চেক করছি যে মোমেন্টের জন্য আমরা স্ল্যাবে যে ডেপথ দিয়েছি সেটা ঠিক আছে কিনা। অর্থাৎ যেমন আমাদের স্ল্যাবের থিকনেস ছিল কত, 6.5 ইঞ্চি। এখন এই যে থিকনেসটা আমরা দিলাম, এই থিকনেসটা আসলে মোমেন্টকে রেজিস্ট করতে পারবে কিনা, এটাই হচ্ছে ডেপথ চেক। সো এখন ধরেন যে কোনো একটা স্ল্যাব যদি সাপোজ 6.43 মোমেন্টকে রেজিস্ট করতে পারে, তাহলে সে কিন্তু অবশ্যই আসলে 4 কিপস ইনটু ফিট, এটা ছোট মোমেন্ট, তাহলে একেও সে রেজিস্ট করতে পারবে, আবার একেও অবশ্যই পারবে। কিন্তু যদি আমরা ছোট কোনো মোমেন্ট দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, সো অবশ্যই আমাদেরকে ম্যাক্সিমাম মোমেন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, বা এটাকে বলা হয় আলটিমেট মোমেন্ট। তাহলে আলটিমেট মোমেন্ট আমরা পাইলাম। এরপরে ফাই, ফাই হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। এটা মোমেন্টের জন্য, যখন মোমেন্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করি তখন ফাই এর মান হচ্ছে 0.9, যদি শেয়ার নিয়ে করি তাহলে 0.75, যদি কম্প্রেশন নিয়ে কাজ করি তাহলে দুই রকম, 0.65 অথবা 0.75।
সো ইউএসডি মেথডে কিন্তু পাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, সো এরপর দেখেন এখানে রো আছে। সো এখানে লেখা আছে রো ইজ ইকুয়াল টু রো ম্যাক্স, না সবসময় তা না। এখানে রো হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। এখানে আমরা দুই ধরনের রো ব্যবহার করতে পারি, ঠিক আছে। একটা আমরা রো ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি, আর আরেকটা ব্যবহার করতে পারি হচ্ছে রো 0.005, ঠিক আছে। সাধারণত ওয়ান ওয়েস ল্যাবে আজকাল রো 0.005 এটাই বেশি ব্যবহৃত হয়। বাই দ্য ওয়ে, রো ম্যাক্সিমাম ব্যবহার করলেও সমস্যা নাই। সো রো ম্যাক্সিমামের ফর্মুলা পরে দেখাচ্ছি আমি। আচ্ছা, এরপরে আর কি আছে এই ফর্মুলা? mu phi রো, fy হচ্ছে স্ল্যাব হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেস, বি হচ্ছে স্ল্যাবের উইথ অর্থাৎ 12 ইঞ্চি বা 1 ফিট স্ট্রিপ আমি বলেছিলাম, ডি হচ্ছে ডি রিকোয়ার্ড অর্থাৎ রিকোয়ার্ড ডেপথ, রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ। আচ্ছা, এই তো। আর এফসি প্রাইম হচ্ছে কি সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট। সো সবকিছুই আমাদের জানা আছে, শুধুমাত্র রো বাদে। সো আমরা এখন রো বের করব, এবং রো এর ফর্মুলা আমরা জানি এইটা। এখানে দেখেন যে কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন বেটা 1, এফসি প্রাইম এফওয়াই নিয়ে তো কোনো সমস্যা নেই, এগুলো ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়াই থাকবে। বেটা 1 আছে, বেটা 1টা কিভাবে বের করতে হয় আমি দেখাচ্ছি পরে। ইপসাইলন ইউ, এটা কিন্তু ই না, এটা হচ্ছে ইপসাইলন। ইপসাইলন দিয়ে আমরা সাধারণত স্ট্রেনকে প্রকাশ করে থাকি, বা বিকৃতি স্ট্রেন। সো ইপসাইলন ইউ মানে হচ্ছে আলটিমেট স্ট্রেন অফ কনক্রিট, কনক্রিটের সর্বোচ্চ বিকৃতি। এটা সবসময় আমরা 0.003 ব্যবহার করব। আর ইপসাইলন টি হচ্ছে নিট টেনসাইল স্ট্রেন অফ স্টিল, স্টিলের নিট টেনসাইল স্ট্রেন অর্থাৎ টেনশন ফোর্সের কারণে স্টিলের যে বিকৃতি হয় সেটা। ওকে, সো এটা এর দুই রকম মান হতে পারে, যেমন 0.004 হতে পারে, আবার 0.005 হতে পারে। যদি আমরা 0.005 ব্যবহার করি এখানে ইপসাইলন টি এর মান, সেক্ষেত্রে তখন রো কে বলা হয় রো 0.005, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা রো ম্যাক্সিমাম নিয়ে কাজ করি, সমস্যা নাই। আর বাকি থাকলে হচ্ছে বেটা 1। সো বেটা 1 এর জন্য এখানে রেফারেন্স দেওয়া আছে পেজ নাম্বার 92। আচ্ছা, আমরা যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেবিল 4.1 এ বলা আছে কনক্রিট স্ট্রেস ব্লক প্যারামিটারস। হোয়াট ইজ স্ট্রেস ব্লক আমি দেখাচ্ছি পরে। এখানে দেখেন যে অনেকগুলো প্যারামিটার আছে, যেমন আলফা, বেটা, বেটা 1, গামা। সো এত কিছু আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু বেটা 1। সো আমরা দেখতে পাচ্ছি যে এই বেটা 1 এর মান শুধুমাত্র কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভর করে। এফসি প্রাইম যদি লেস দেন অর ইকুয়াল 4000 psi হয়, অর্থাৎ 4000 psi বা তার থেকে ছোট হয়, তাহলে বেটা 1 এর মান কত? 0.85। এরপরে প্রতি 1000 psi বৃদ্ধির জন্য বেটা 1 এর মান 0.05 করে কমতে থাকবে, এবং কোনো অবস্থাতেই বেটা 1 এর মান 0.65 থেকে কম হবে না। অর্থাৎ এফসি প্রাইম এর মান 8000 বা তার থেকে যত বেশি হোক না কেন, বেটা 1 এর ভ্যালু হবে 0.65, এবং এর মান কিন্তু আবার 0.85 থেকেও বেশি হবে না। ওকে, সো আমাদের জন্য আমাদের এফসি প্রাইম ছিল 4000 psi বা 4 psi, তাহলে আমাদের বেটা 1 কত? 0.85। সো এখন হোয়াট ইজ বেটা 1? বেটা 1 এর ব্যাকগ্রাউন্ডটা আসলে আমাদের জানা উচিত সবারই। সো দেখেন পেজ নাম্বার 91 এ একটা ফিগার আছে টেবিলের উপরেই। এই ফিগারটা আমাদেরকে একটু কেয়ারফুলি বুঝতে হবে। যেমন এখানে বলা আছে যে অ্যাকচুয়াল এন্ড ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাট আলটিমেট লোড। সো এখানে বেসিক্যালি দেখানো আছে যে একটা বিম বা একটা স্ল্যাবের মধ্যে যে কনক্রিট থাকে, সেই কনক্রিটের মধ্যে কিভাবে স্ট্রেসটা আর কি ভ্যারি করে, বা কিভাবে স্ট্রেসটা ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, সেটা এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন যে এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন, অ্যাকচুয়াল স্ট্রেস ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে
ডান দিকেরটা। সো প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা বিম, স্ল্যাব, কলাম, মানে প্রত্যেকটা আরসিসি মেম্বারের মধ্যেই কিন্তু এই যে প্রসেস, এই প্রসেসটা সবসময় চলে। হ্যাঁ ঠিক আছে, এটা হয়তোবা ম্যাটেরিয়ালের মধ্যে এই প্রসেসটা সংঘটিত হয়, ফলে আমরা বাইরে থেকে দেখতে পাই না, বাট দিস ইজ দ্য মেইন প্রিন্সিপল অফ আরসিসি। কনক্রিট রেজিস্ট করে কম্প্রেশন এবং স্টিল রেজিস্ট করে টেনশন। এখানে এই যে এটা হচ্ছে আর কি কম্প্রেসিভ স্ট্রেসের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেসটা নিউট্রাল অ্যাক্সিসে 0 এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে আমরা যত বাইরের দিকে যাব তত স্ট্রেসটা বাড়তে থাকবে। এরকম একটা জায়গাতে এসে ম্যাক্সিমাম হবে এবং এরপরে আবার সামান্য কমে যায়। সো যাই হোক, এই ভ্যারিয়েশনটা হচ্ছে একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, বা কার্ভিলিনিয়ার। সো বাস্তব জীবনে এইটা হয়, বাট এইটাকে আসলে সিম্পলিফাই করার জন্য আমরা এই মানে কার্ভিলিনিয়ার ডিস্ট্রিবিউশনকে আমরা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, অর্থাৎ এইটাকে আমরা ধরে নেই ইকুইভ্যালেন্ট এরকম একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এখন এখানে যে খুব বেশি এরর আসে তা কিন্তু না, এখানে এরর আসে সামান্য, বাট সেই এররটা আসলে নেগলিজিবল। আর তার থেকে বড় কথা হচ্ছে যদি আসলে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে কনসিডার করতাম, সেক্ষেত্রে স্ল্যাব বা বিম ডিজাইনের ফর্মুলাগুলো আরো অনেক বেশি ক্রিটিক্যাল হইতো। ঠিক আছে, সো দ্যাট ইজ নট নেসেসারি। সো এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা একটা আয়তক্ষেত্র হিসেবে ধরে নেই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে, বাট দিস ইজ নট রিয়েল। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, রিয়েল কিন্তু এটা। সো এখানে দেখেন যে স্ট্রেসটা ভ্যারি করে এইভাবে, অর্থাৎ লিনিয়ারলি। এখানেও যতটুকু স্ট্রেস, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এবং এই টোটাল যে যতটুকু স্ট্রেস এখানে আছে এই কনক্রিটের মধ্যে, এটা কিন্তু সাইড ভিউ, একটা বিমের বা একটা স্ল্যাবের সাইড ভিউ। সো যাই হোক, সো এই এ ডেপথের মধ্যে যতটুকু স্ট্রেস আছে টোটাল, তাকে টোটাল স্ট্রেসকে আমরা বলবো হচ্ছে সি। সি মানে টোটাল কম্প্রেসিভ স্ট্রেস বা টোটাল কম্প্রেসিভ ফোর্স অন কনক্রিট। আর স্টিলের টেনসাইল ফোর্স হচ্ছে টি। ঠিক আছে, এই সি এবং এই টি মিলে একটা রেজিস্টিং মোমেন্ট তৈরি করে বিমের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি এবং টি এই দুইটা ফোর্স একটা আরেকটার সঙ্গে সমান্তরাল বা প্যারালাল। এবং আমরা এটাও জানি যে যদি দুইটা প্যারালাল ফোর্স একে অপরের বিপরীতমুখী হয় এবং সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে সেই দুইটা ফোর্সকে একত্রে বলা হয় কাপল, বা বাংলাতে বলা হয় দ্বন্দ্ব। এবং এই দুইটা ফোর্স মিলে কি করে, একটা রেজিস্টিং মোমেন্ট তৈরি করে। এবং দেখেন এই ক্ষেত্রে এই মোমেন্টটা কিন্তু এরকম এম। সো দিস ইজ দ্য রেজিস্টিং মোমেন্ট অফ এ বিম। এই মোমেন্টটাই কিন্তু এক্সটার্নাল মোমেন্টকে আসলে রেজিস্ট করে, তাই না? যাই হোক, সো আমি যেটা বলতে যাচ্ছিলাম, হোয়াট ইজ বেটা ওয়ান, সেখানে ফিরে আসি। এখানে দেখেন দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এ। সিটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, অর্থাৎ এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব হচ্ছে সি। সি কে বলা হয় ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বা হাইট অফ নিউট্রাল অ্যাক্সিস, মেনলি ডেপথ বলা হয়। আর এটা হচ্ছে ডেপথ অফ স্ট্রেস ব্লক, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক অফ কনক্রিট। সো এটা হচ্ছে ডেপথ অফ স্ট্রেস ব্লক। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সি থেকে কিন্তু এ অনেক ছোট, কিছুটা ছোট আর কি। এবং ছোট হওয়ার কারণটা হচ্ছে যে এই ফর্মুলাটা সি ইজ ইকুয়াল টু এ বাই বেটা ওয়ান। অর্থাৎ আমরা যখন সি কে যদি আমরা বেটা ওয়ান দ্বারা গুণ করি, ধরেন যে এটা হচ্ছে বেটা ওয়ান, বেটা ওয়ান দ্বারা যদি আমরা সি কে গুণ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এ। এবং যেহেতু বেটা ওয়ানটা একের থেকে ছোট, তাই বেটা ওয়ান দ্বারা যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি, তাহলে সেটা কি হবে, ছোট হয়ে যাবে। এই কারণে সি এর থেকে এ ছোট। ঠিক আছে, সো এটাই হচ্ছে ফর্মুলা, এ ইজ ইকুয়াল টু বেটা ওয়ান সি, অথবা সি ইজ ইকুয়াল টু এ বাই বেটা ওয়ান। সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ বেটা ওয়ান, অর্থাৎ depth of stress block is equal to beta 1 into depth of neutral axis. সবার কাছে ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো বেটা 1 তাহলে 0.85। তো এখন তো আর কোনো সমস্যা নেই, তাহলে আমরা সমস্ত মানগুলা এখানে বসাই দিলাম, আমরা রো ম্যাক্সিমাম পেয়ে গেলাম এবং এই রো ম্যাক্সিমামটা আমরা বসাই দিলাম এখানে এই ফর্মুলাতে। সো এই ফর্মুলাতে অন্য সমস্ত মানগুলা বসানোর পর আমরা ডি রিকোয়ার্ড পাবো হচ্ছে 2.66 ইঞ্চি। তো সবাই ক্যালকুলেটরে মিলাই দেখবেন। অনেকের আছে ক্যালকুলেটর ব্যবহার করতে সমস্যা, তাদের জন্য আমি আর কি বলে দেই যে এটা কিভাবে অনেক কম সময় করতে হয়। দেখেন যে এখানে প্রথমে এইটাকে ক্যালকুলেশন করবেন, সরি, প্রথমে ক্যালকুলেশন করবেন এইটা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটা, ঠিক আছে। এরপর 6.43 ইন্টু 12 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে এটা চলে আসলো এদিকে। এরপরে আবারও ডিভাইডেড বাই একটা ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0.9 ইন্টু এত ইন্টু এত, ঠিক আছে। তাহলে কি হলো, ডি রিকোয়ার্ড স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম। ও আচ্ছা, 60ও যাবে আর কি। এবং এরপরে এটাকে রুট ওভার করলে রুট ওভার অ্যান্সার, তাহলে আমরা পেয়ে যাব ডি রিকোয়ার্ড। সো ক্যালকুলেটরে আসলে খুব মানে শর্ট টাইমের মধ্যে কিন্তু ক্যালকুলেশন করা শিখতে হবে। সো আমরা দেখলাম যে আমাদের এই স্ল্যাবের রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ হচ্ছে কত, 2.66 ইঞ্চি। তাহলে এখন আমরা দেখি যে আমরা আসলে কতটুকু ডেপথ প্রোভাইড করেছি। আমাদের থিকনেস ছিল, স্ল্যাবের থিকনেস আমরা দেখছিলাম আগের ক্লাসে 6.5 ইঞ্চি। এটা হচ্ছে স্ল্যাবের টোটাল থিকনেস। তাহলে ইফেক্টিভ ডেপথ আমরা কিভাবে পাবো, অর্থাৎ এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার থেকে টেনসাইল স্টিলের সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্সকে বলা হয় ইফেক্টিভ ডেপথ। ওকে, তাহলে আমরা এখান থেকে এই সেন্টার থেকে এইটুকু তাহলে বাদ দিব এখন। ওকে, এটা কয়েকভাবে বাদ দেওয়া যায়, যেমন স্ল্যাবের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ক্লিয়ার কভার হচ্ছে 0.75 ইঞ্চি, ঠিক আছে। এবং যেহেতু আমরা এখন স্ল্যাব ডিজাইনটা শেষ করি নাই, তাহলে আমরা কিভাবে জানবো যে এখানে কত নাম্বার বার ব্যবহৃত হবে, তারপরে সেই বারের আবার হচ্ছে ডায়ামিটার কতটুকু, এত কিছু কিন্তু আমরা জানি না আগের থেকে। সো মানে শর্টকাট নিয়মটা হচ্ছে যে আমরা টোটাল থিকনেস থেকে 1 ইঞ্চি বাদ দিব, 1 ইঞ্চি বাদ দিলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ, ঠিক আছে। স্যার এটা হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে। রাইট, এটা হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে, আমি বই থেকে দেখাচ্ছি। আর যদি আমরা কলামের ক্ষেত্রে, আচ্ছা, কলামের ক্ষেত্রে তখন হচ্ছে যে কলামের যে মিনিমাম ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, তারপর কলামে যে বার ব্যবহৃত হবে সেই বারের হাফ ডায়ামিটার বাদ যাবে, তাই না, আবার টাই বারের একটা জি স্যার। ডায়ামিটার বাদ যাবে, ঠিক আছে। সো আমি স্ল্যাবের ক্ষেত্রে আর কি আমি এটা দেখাচ্ছি বই থেকে। পেজ নাম্বার 384, এখানে দেখানো আছে বা এখানে বলা আছে যে ইন এ টিপিক্যাল স্ল্যাব, আচ্ছা, the concrete protection below the reinforcement should follow the requirements of ACI code, calling for 3/4 inch below the bottom of the steel. অর্থাৎ কনক্রিট প্রোটেকশন দিতে হবে হচ্ছে 3/4 ইঞ্চি স্টিলের নিচে বা 0.75 ইঞ্চি। In a typical slab, 1 inch below the center of the steel may be assumed. একটা টিপিক্যাল বা একটা যে কোনো সাধারণ একটা স্ল্যাবে স্টিলের সেন্টারের নিচে 1 ইঞ্চি অ্যাজিউম করে নেওয়া যেতে পারে, ঠিক আছে। ওকে, সো আমরা সেটাই করছি, আমরা 1 ইঞ্চি অ্যাজিউম করে নিয়েছি। তাহলে আমরা প্রোভাইডেড ইফেক্টিভ ডেপথ পাইলাম কত, 5.5 ইঞ্চি, এবং এটা কিন্তু রিকোয়ার্ড ডেপথ থেকে বেশি। সো ডেপথ ইজ ওকে, সমস্যা নেই। যদি এটা ছোট হতো তখন কিন্তু স্ল্যাবের ডেপথ অবশ্যই বাড়াতে হতো, থিকনেসকে অবশ্যই বাড়াতে হতো। সেক্ষেত্রে আমরা কিভাবে বানাতাম স্যার? তখন ব্যাপারটা হয়তো হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে, ঠিক আছে। আমরা মেকানিক্সে শিখে আসছিলাম হোয়াট ইজ ট্রায়াল অ্যান্ড এরর, তখন আমরা থিকনেসটাকে একটু বাড়িয়ে নিতাম এবং আমরা আবারও টোটালটাকে আমরা ট্রায়াল দিতাম যে ওই থিকনেসের জন্য ইফেক্টিভ ডেপথ ঠিক হয় কিনা, এনাফ আছে কিনা, ঠিক আছে। বুঝতে পারছেন, আমরা থিকনেসটাকে বাড়াই নেওয়া লাগতো। জি স্যার। স্যার লাস্টের ব্যাপারটা ক্লিয়ার না স্যার? যদি এটা ছোট হইতো তাহলে স্ল্যাবের থিকনেসকে আমরা বাড়িয়ে নিতাম। যেমন এখানে থিকনেস আছে 6.5, ঠিক আছে, আমরা 7 ইঞ্চি নিয়ে আমরা দেখতাম যে তখন ইফেক্টিভ ডেপথ ওকে হয় কিনা। যদি না হইতো তখন আবার 7.5 ইঞ্চি নিতাম, এভাবে, ঠিক আছে।
না স্যার, আমি কম্পেয়ারটা আমি যে আমার ডি রিকোয়ার্ড আছে 2.66 আর ডি প্রোভাইড আমরা 1 করছি ওইটা বুঝছি, কিন্তু ডি রিকোয়ার্ডটা বুঝি নাই স্যার, যে 2.66 এটা কোনটার সাথে কম্পেয়ার করলাম যে ওকে করলাম আমরা। এই যে ডি প্রোভাইডেড ডি রিকোয়ার্ড থেকে বেশি, এই যে লেখাই তো আছে এখানে। জি স্যার, জি স্যার, সরি, জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, সো আমরা এখন লাস্ট স্টেপে আসছি, স্টিল ক্যালকুলেশন। 5.5 ইঞ্চি। সো স্টিল ক্যালকুলেশনের এই দুইটা ফর্মুলা আমরা সবাই জানি, বিম ডিজাইনের সময় আগে সেমিস্টারও আমরা দেখে এসেছি এই দুইটা ফর্মুলা, তাই না? সো জি স্যার। এখন আমরা এই দুইটা ফর্মুলার মধ্যে আইটারেশন বা পুনরাবৃত্তি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এএস এর মানটা বের করব। তার আগে আমি আবার একটু আলোচনা করতে চাচ্ছি যে হোয়াট ইজ দিস, এই ফর্মুলাটা কোত্থেকে আসছে। এই ফর্মুলাটাকে একটু মনে মনে আমরা সবাই আর গুণ করি। আর গুণ করলে আমরা কি পাবো? mu is equal to phi as fy d minus a by 2, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে এই জিনিসটাকে আমি একটু দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে বেসিক্যালি আলটিমেট মোমেন্ট ইজ ইকুয়াল টু mu, এটা আলটিমেট মোমেন্ট ইজ ইকুয়াল টু স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর phi ইনটু নমিনাল মোমেন্ট, ঠিক আছে? আর নমিনাল মোমেন্টের মানটা হচ্ছে কত? as fy ইনটু d মাইনাস a by 2। তাহলে আমরা আলটিমেট মোমেন্ট পাচ্ছি কত? phi as fy ইনটু d মাইনাস a by 2। ওকে, সো এখন এটা কোত্থেকে আসছে এটা হচ্ছে দেখার বিষয়। আমরা সবাই জানি যে মোমেন্টের বেসিক ডেফিনিশন হচ্ছে কি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। যেমন এখানে এই সি এবং টি এই দুইটা ফোর্সের মধ্যে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়, সে কথার কথা স্মল এ বা স্মল এ না, আমরা ধরলাম যে এর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে বি, তাহলে আমরা এই মোমেন্ট সমান কত লিখতে পারতাম? মোমেন্ট সমান ফোর্স ইনটু ডিসটেন্স টি ইনটু কত? বি। আসলে সি সমান টি, সো সি ইনটু বি বা টি সমান টি ইনটু বি, যাই হোক। সো মোমেন্ট সমান ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো এখানে এইটা হচ্ছে ফোর্স as fy, this one is force, still a tensile force, and d minus a by 2 এটা হচ্ছে ডিসটেন্স, এটা কি ডিসটেন্স? ঠিক আছে? তাহলে ফোর্সটা হচ্ছে কতটুকু? as fy, আর ডিসটেন্স কত? d minus a by 2। যেমন আমরা একটা ফিগারে, আমি যে ফিগারটি একটু আগে ব্যাখ্যা করলাম ওই ফিগারে আসলে ওই ফিগার থেকে আমরা বুঝতে পারি এই যে ফোর্স হচ্ছে as fs। আলটিমেট লোডে যদি টেনসাইল স্টিলটা যদি ইল্ড করে তাহলে এটা হচ্ছে as fy লিখতে পারি। মানে সোজা কথা হচ্ছে এরিয়া ইনটু স্ট্রেস। আমরা কি জানি? ফোর্স সমান সমান স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে as fy এটা হচ্ছে ফোর্স, আর ডিসটেন্সটা হচ্ছে কত? d মাইনাস a by 2। এখান থেকে এতটুকু হচ্ছে d, আর d থেকে যদি আমরা a by 2 টা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব এই c এবং এই t এর মধ্যে ডিসটেন্স। ওকে, তাহলে মেইনলি এখান থেকে আসছে এই ফর্মুলা, ঠিক আছে? আর ডেপথ অফ স্ট্রেস ব্লক a ইজ ইকুয়াল টু দিস ওয়ান, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখন আমরা স্টিল ক্যালকুলেশন শুরু করি। আসেন যে প্রথমে আমরা দেখবো ইন্টেরিয়র সাপোর্ট। ইন্টেরিয়র সাপোর্টে আমরা মোমেন্ট জানা আছে আমাদের এত, এবং ডি প্রোভাইডেড জানা আছে এত। সো এখন আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর মধ্যে আইটারেশন করব। আইটারেশনের শুরুতে, আচ্ছা আইটারেশন তো আপনাদের পারার কথা, আপনারা আগে সেমিস্টারে শিখে আসেন নাই? আইটারেশন মেইন বুঝি নাই স্যার, আইটারেশন করি নাই মেবি। পড়ার কথা, বিম ডিজাইনে স্টিল ক্যালকুলেশনও কিন্তু আইটারেশন করতে স্যার হয়। আমরা এই ফর্মুলাতে সরাসরি ভ্যালুগুলো বসাইছিলাম স্যার। যাই হোক, এই যে এখানে যে আমরা টেবিল ইউজ করে ভ্যালুগুলো নেওয়া শিখাইছিল স্যার। আচ্ছা ওইটাই তো আইটারেশন, ওই একই কাজটা আমি তাহলে যেহেতু শিখে আসছেন আগে, সো আমি একটু ব্রিফিং করছি। দেখেন, সো এখানে আসলে তিনটা কলাম থাকবে। প্রথমে হচ্ছে a স্মল a as from equation 1 আর a from equation 2, ঠিক আছে?
সো প্রথমে আমরা স্মল a এর মান ধরে নিব হচ্ছে 1 ইঞ্চি, এবং এই 1 ইঞ্চিকে আমরা বসাবো ইকুয়েশন নাম্বার 1 এ, এবং অন্য মানগুলো আমাদের জানা আছে। এই যে 6.43 কিপস ইনটু ফিট। ও আচ্ছা, যেহেতু এখানে 1 মানে ইঞ্চিতে বসাচ্ছি, এবং এফ ওয়াইটা যদি আমরা আর কি 60 বা 60,000 যাই হোক, যাই বসাই না কেন, কেএসআই অথবা পিএসআই অর্থাৎ ইঞ্চি আছে সোজা কথা, তাহলে কিন্তু উপরেও থাকতে হবে ইঞ্চি। দ্যাট মিনস 6.43 ইন্টু 12 দিয়ে আমরা গুণ করবো, তাহলে মোমেন্টটা কোন এককে যাবে, কিপস ইনটু ইঞ্চি। ওকে, সো উপরে এবং নিচে একই ইউনিট অবশ্যই রাখতে হবে, না হলে ভাগ দিয়ে যে ফলাফল পাবো তার আসলে কোনো অর্থ থাকবে না। সো a এর মান আমরা 1 বসাই, এখান থেকে একটা as এর মান পাবো, সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। এবং এই as এর মানটা আবার আমরা বসাবো হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 তে, এবং অন্য মানগুলো জানা আছে, fy fc প্রাইম b হচ্ছে 12, সবগুলো মান জানা আছে। তাহলে এখান থেকে আমরা a এর আরেকটা মান পাবো, সেই মানটা আমরা লিখবো হচ্ছে এখানে। এখন এখানে যে মানটা পাইলাম ইকুয়েশন 2 থেকে, এই মানটা আবার হুবহু লিখবো, একই মানটা লিখবো এখানে। আর এখানে লেখা মানে হচ্ছে, এখানে লেখা অর্থ হচ্ছে যে আমরা ইকুয়েশন 1 এ আবারও বসাবো। ইকুয়েশন 1 এ আমরা আবারও a এর মান বসাবো হচ্ছে কত, 0.42, এবং তাহলে আমরা আবার একটা as পাবো। সেই as টা এখানে লিখবো, আবার ঠিক আগের মতো এখানে বসাবো, ইকুয়েশন 2 তে বসাবো। তাহলে ইকুয়েশন 2 থেকে আবারও একটা a পাবো, সেটা আমরা এখানে লিখলাম। এরপরের ট্রায়ালটা কি হবে, এই মানটা আমরা আবার এখানে লিখবো, এটা হবে এর জায়গায়। দ্যাট মিন্স হ্যাঁ দ্যাট মিন্স এই মানটা আমরা আবারও ইকুয়েশন 1 এ বসাবো, সেখান থেকে যে as পাবো সেই as টা আবারও বসাবো এইখানে, ঠিক আছে। এবং ফাইনালি কিন্তু আমরা আবার a এর মান পাচ্ছি। সো দেখা যাবে যে এর পরে যদি আরেকটা ট্রায়াল আমরা দিতাম, তাহলে দেখা যাইতো যে 0.397 আর এখানে 0.397, মানে প্রায় একদম এটা মিলে যাইতো আর কি, ঠিক আছে। সো আইটারেশনের নিয়ম হচ্ছে যে যখন আমরা দেখবো যে এই দুইটা ভ্যালু আসলে মিলে গেছে, এই দুইটা ভ্যালু বা এই দুইটা ভ্যালু যখন মিলে গেছে, তার মানে কি আমাদের আইটারেশন শেষ। সো এখানে না মিললেও দেখেন এই দুইটা প্রায় কাছাকাছি, আসলে একই বলা যায়, কারণ বিয়োগ করে দেখতে পারেন, এদের মধ্যে ডিফারেন্স আসলে খুবই নগণ্য, নেগলিজিবল। সো আমরা ধরতে পারি যে আমাদের আইটারেশনটা এখানেই শেষ। তাহলে আমরা কি পাইলাম আউটপুট হিসেবে, আমরা আউটপুট হিসেবে পাইলাম যে as is equal to 0.27 ইঞ্চি স্কয়ার পার ফিট, এবং ডেপথ অফ স্ট্রেস ব্লক a is equal to 0.397 ইঞ্চি। এখানে প্রথমে a এর মান ছিল 1 ইঞ্চি, এরপরে একবার আইটারেশনে হচ্ছে প্রত্যেক ধাপে মানটা সংশোধিত হতে থাকে, আস্তে আস্তে কারেকশনের দিকে যেতে থাকে। সো প্রথম ধাপে কারেকশন হওয়ার পরে হলো 0.42, দ্বিতীয় ধাপে আবারও কারেকশন হয়ে আরেকটু অ্যাকুরেট হইল, ঠিক আছে। তাহলে আমরা আউটপুট কি, স্টিল এরিয়া এত এবং স্মল a সমান এত ইঞ্চি। হ্যাঁ বলেন এবার। স্যার এখানে কি তাহলে ফার্স্টে আমরা a এর ভ্যালুটা 1 ই ধরে নিব সবসময়ের জন্য? হ্যাঁ সবসময়ের জন্য 1 ধরে নিব আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা স্টিল এরিয়া পেয়ে গেলাম এত ইঞ্চি স্কয়ার পার ফিট। পার ফিট কেন, কারণ আমরা স্ল্যাবটা ডিজাইন করছি 1 ফিট স্ট্রিপ নিয়ে, অর্থাৎ 1 ফিট স্ট্রিপের জন্য স্টিল এরিয়া কতটুকু দরকার, 0.27 ইঞ্চি স্কয়ার। 1 ফিট স্ট্রিপের জন্য দরকার এটা, এই কারণে একে আমরা বলবো যে পার ফিট, মানে প্রতি ফিটে এত। বিমের যখন আমরা স্টিল বের করতাম বা কলামের স্টিল, তখন কিন্তু আসলে পার ফিট আসতো না, তখন আমরা সরাসরি ইঞ্চি স্কয়ারে বের করতাম, এবং আর কি মানে বারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা দ্বারা ভাগ করে আমরা বলতাম যে হ্যাঁ এত নস বা এতগুলা বার লাগবে। আর স্ল্যাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না, স্ল্যাবে আমরা পার ফিটে বের করব স্টিল এরিয়া, এবং এখান থেকে আমরা আলটিমেটলি বের করব হচ্ছে স্পেসিং। এখানে কিন্তু আমরা কখনোই নাম্বার হিসেবে বের করব না যে এতগুলা বার লাগবে, এখানে বের করব স্পেসিং। ওকে, তাহলে স্যার এখানে 0.20 টা কিসের ভ্যালু বলবো, 12 তো ফিট, 12 মিলি, সরি। যদি আমরা 12 মিলিমিটার বার ব্যবহার করি, তাহলে আমরা স্পেসিংটা বের করব এইভাবে, ঠিক আছে। এবং স্পেসিং আমরা যেটা পাবো 8.8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা আমরা এভাবেই রাখবো, এটাকে আমরা এখনই ফাইনালাইজ করব না, এটা পরে করব। সো তাহলে আসেন আমরা দেখি যে আমরা এটা কিভাবে পাই। বেসিক্যালি এটা হচ্ছে ঐকিক নিয়ম, ঠিক আছে। অর্থাৎ খেয়াল করেন যে
0.27 ইঞ্চি স্কোয়ার স্টিল এরিয়ার জন্য স্পেসিং দরকার 1 ফিট। 1 ফিট মানে কত? 12 ইঞ্চি। অর্থাৎ 0.27 ইঞ্চি স্কোয়ার স্টিলের জন্য এরিয়া দরকার কত? এই স্পেসিং